মালা দেবী এবং তার পরিবার গ্রামের অন্যতম ধনী ব্যক্তিদের মধ্যে একজন ছিল। মালা দেবী তার বড় ছেলে প্রীতমের জন্য তাদেরই গ্রামের একটি মেয়ে সোনালীকে পছন্দ করে। প্রীতমের বিয়ের ঠিক 1 মাসের মধ্যেই তার ছোট ছেলে সুজয় নেহা নামের একজন মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। নেহা ছিল শহুরে, মডার্ন এবং শিক্ষিত। মালা দেবীর 2 বৌমার মধ্যে মিল না থাকলেও দুজনেই স্ন্যাক্স খেতে খুবই পছন্দ করত। দেখতে দেখতে কয়েকদিন কাটে। একদিন নেহা বিছানায় বসে বানানা চিপস এবং ফ্রুট কেক খায়। তখনই নেহার একটা ফোন কল আসায় নেহা ফোনে কথা বলতে শুরু করে। ঠিক তখনই জানালা থেকে বৃষ্টির ঝাপটা এসে নেহার চিপস এবং কেকের উপর পড়ে, যার ফলে সেগুলো নরম হয়ে যায়। তোর বাবা, এই বৃষ্টিটা এসে আমার যেটুকু স্ন্যাক্স বাকি ছিল পুরোটাই ভিজিয়ে দিল। এখন এই চিপস আর কেক কিছুতেই খাওয়া যাবে না। আমি বাপের বাড়ি থেকে যা স্ন্যাক্স এনেছিলাম সব তো মনে হচ্ছে শেষ হয়ে গেছে। আমার আবার নতুন স্ন্যাক্স চাই। কি মরতে যে আমি সুজয়কে বিয়ে করতে গেলাম। নেহাত সুজয় ভালো চাকরি করে, তবে সুজয়ের বাড়ি এরকম গ্রামে জানলে আমি কখনোই ওকে বিয়ে করতাম না। ঠিক এমন সময় নেহা দেখে তার সামনে দিয়ে সোনালী একটা চিড়ে ভাজার বাটি এবং চা নিয়ে যাচ্ছে, কিন্তু তখনও বাড়িতে চা খাওয়ার সময় হয়নি। বিয়ের পর থেকেই নেহা প্রায় সোনালীকে প্রত্যেক দিনই আলুর চপ, বেগুনি, পকোড়া, ঝুড়ি ভাজা, বেকারির বিস্কুট খেতে দেখে। তাই নেহা তখনই সোনালীকে চা খাওয়ার কথা জিজ্ঞাসা করলে সোনালী বলে, আসলে আমার দুপুরবেলা বা রাত্রিবেলা খাওয়ার পর আবার খিদে পেয়ে যায়, তাই আমি একটু টুকটাক বিস্কুট, মুড়ি, চা খেতে থাকি। আমার এরকম জলখাবার না খেলে হয় না। একটু আধটু জলখাবার না খেলে হয় বলো? তুমি একটু চিড়ে ভাজা খাবে? তাহলে তোমার জন্য ভেজে এনে দেব। না না, ওসব চিড়ে ভাজা আমি খাই না। আমি ভাবছিলাম একটু রোস্টেড মশালা মাখানা খাবো। তোমাদের এখানে গ্রসারি স্টোরটা কোথায় জানো? আমার সব স্ন্যাক্স শেষ হয়ে গেছে। আমাকে আর্জেন্টলি কিছু স্ন্যাক্স স্টক করতে হবে। আচ্ছা চলো, তাহলে আমাদের মুদিখানার দোকান থেকে তোমার যা লাগবে তুমি নিয়ে নিতে পারো। আমাদের গ্রামের সবাই দরকারি জিনিসপত্র মুদিখানার দোকান থেকেই তো কেনে। আমিও আমার সব জলখাবার কিন্তু মুদিখানার দোকান থেকেই কিনি। চলো। সোনালীর কথা শুনে ভরসা না পেলেও নেহা তার সঙ্গে গাড়ি করে মুদিখানার দোকানে যায়। মুদিখানার দোকানে প্রচন্ড পরিমাণে ভিড় থাকে, কিন্তু সোনালী এবং নেহাকে দেখে বেশ কয়েকজন প্রতিবেশী তাদের আগে জায়গা ছেড়ে দেয়। এক্সকিউজ মি, আমাকে মাখানা, আমন্ড, ক্যাশু, কিসমিস, ওয়ালনাট দেবেন তো। সঙ্গে ওটস, ব্যানানা চিপস, স্ট্রবেরি, কেক, প্রোটিন বার, ব্রাউন রাইস, ব্রাউন ব্রেড আর কর্নফ্লেক্স দিয়ে দেবেন। নেহার কথা শুনে দোকানদার এবং বাকি কাস্টমাররা হা করে নেহার দিকে তাকিয়ে থাকে। দিদিমণি, আপনি কি বললেন আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমাদের এইখানে ওইসব কি যেন ফোনফ্লেক্স, মুখানা ওসব পাওয়া যায় না। শহরে বড় বড় শপিং মলে আপনি ওগুলো হয়তো পেতে পারেন। সে তো শহরে এগুলো পাওয়া যায় জানি, কিন্তু গ্রামে কি পাওয়া যায় শুনি? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। গ্রামের মানুষরা স্ন্যাক্স হিসেবে কি সব উল্টোপাল্টা খাবার খায়। শহরের মানুষেরা কিন্তু স্ন্যাক্স হিসেবে তেলে ভাজা জাতীয় খাবার খেতে পছন্দ করে না। আমরা সাধারণত হেলদি খাবার যেরকম ড্রাই ফ্রুটস কিংবা অন্যান্য কিছু খেয়ে থাকি, যেগুলো স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না। নেহার কথা শুনে দোকানের সব লোকেরা নেহাকে বড্ড অভদ্র ভাবে। অন্যদিকে সোনালীও ভাবতে পারে না নেহা দোকানে গিয়ে এত কিছু চেয়ে বসবে। তাই সোনালী তাড়াতাড়ি করে নেহাকে নিয়ে বাড়িতে ফিরতে চায়। নেহা, বাইরে কিন্তু খুব মেঘ করেছে। আমার মনে হয় আমাদের তাড়াতাড়ি বাড়িতে যাওয়া উচিত। তোমার পছন্দের জিনিসগুলো তো মুদিখানা দোকানে পাওয়া গেল না। তোমাকে বরং আমি বিকালবেলা আলুর চপ বানিয়ে দেব। হ্যাঁ, ওটাই বাকি আছে। আমি এখন এই বর্ষাকালে বৃষ্টির মধ্যে গাইয়াদের মতো বসে বসে চপ, মুড়ি, সিঙ্গারা খাবো। এই সমস্ত চপ, মুড়ি, সিঙ্গারা স্বাস্থ্যের পক্ষে কতটা আনহেলদি তোমরা জানো? তোমাদের এই গ্রামে তো হেলদি কিছু পাওয়াই যায় না। ডিসকাস্টিং। আচ্ছা বেশ, তোমার যদি এতই তোমার শহুরে স্ন্যাক্স খেতে ইচ্ছা করে তাহলে তুমি সুজয়কে বলে দিও। সুজয় যেদিন বাড়ি আসবে তোমার জন্য অনেক স্ন্যাক্স নিয়ে আসবে। কিন্তু এখন আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে। সোনালীর কথা শুনে নেহা মন খারাপ করে বাড়িতে ফিরে আসে, কিন্তু সে কিছুতেই বাড়িতে রান্না করা কোনো খাবার খেতে চায় না। সে বৃষ্টির মধ্যে মনমরা করে জানালায় বসে চুপচাপ বৃষ্টি দেখতে থাকে। এক কাজ করো, তোমরা দুজনে মিলে শহর থেকে তোমাদের যা স্ন্যাক্স দরকার নিয়ে এসো। সুজয় কবে বাড়ি ফিরবে তবে তুমি মুখে দুটো ভাত তুলবে, তা হয় নাকি? যাও ছোট বৌমা, তোমার বড় জায়ের সঙ্গে তুমি শহরে যাও, আর তোমার যা যা খাবার পছন্দ তুমি নিয়ে চলে এসো।
শাশুড়ি মায়ের কথা শুনে নেহা খুবই খুশি হয়, কিন্তু নেহা তার বড় জায়ের সঙ্গে শহরে যেতে চায় না। কিন্তু যেহেতু শাশুড়ি মা তাকে একা বাড়ি থেকে বেরোতে দিতে চায় না, তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে নেহা তার বড় জাকে নিয়ে শহরে যায়। শহরে পৌঁছে নেহা বড় সুপারমার্কেট থেকে নিজের পছন্দের অনেক অনেক স্ন্যাক্স কিনে নেয়, কিন্তু সে এত বেশি পরিমাণে স্ন্যাক্স কেনে যে সোনালি সেই স্ন্যাক্সের প্যাকেটগুলো বইতে পারে না, কিন্তু সোনালি মুখে কোনো কথা বলে না। কিছুক্ষণের মধ্যেই নেহা সেই স্ন্যাক্সগুলো নিজের গাড়িতে রাখার পর বলে, তুমি একটা কাজ করো, এই তো পাশেই স্টেশন, তুমি ট্রেন ধরে বাড়িতে চলে যাও, আমি গাড়ি করে বাড়িতে যাচ্ছি। তা না হলে এতগুলো স্ন্যাক্স নিয়ে দুজনে গাড়ির মধ্যে বসা সম্ভব নয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টি শুরু হবে। এই বৃষ্টির মধ্যে স্টেশন থেকে ট্রেন ধরে বাড়িতে আমরা কিভাবে যাব? তার থেকে ভালো আমি কষ্ট করে গাড়িতেই বসে যাচ্ছি। ইস, এমন ভাব করছো যেন বড়লোকের মেয়ে, আর তুমি গাড়ি ছাড়া চলতেই পারো না। আমি যেন কার কাছে শুনেছি তুমি তো সারা জীবন পায়ে হেঁটেই যাতায়াত করেছো, এখন আবার শ্বশুর বাড়িতে গিয়ে গাড়ি দেখে গাড়ি ছাড়া নড়তে পারছো না। দুজন মিলে চাপাচাপি করে গাড়িতে বসলে আমার স্ন্যাক্স গুলো নষ্ট হয়ে যাবে, আর যেটা আমি হতে দিতে পারি না। এই বলে নেহা গাড়ি নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে যায়। অন্যদিকে সোনালি বেচারি ট্রেনে করে বৃষ্টি মাথায় বাড়িতে ফিরে আসে, কিন্তু বৃষ্টিতে ভেজার ফলে সোনালির খুব শরীর খারাপ করে। তবুও সোনালি কাউকে কিছু জানায় না। এভাবেই কিছুক্ষণ কাটে। হঠাৎই নেহা সোনালির ঘরে এসে বলে, এই যে আমি আজকে গ্রসারি স্টোর থেকে কিছু চাউমিন, ভেজিটেবল আর ফ্রোজেন চিকেন এনেছি। তুমি আমাকে ভেজিস, এগ আর চিকেন দিয়ে আমার জন্য মিক্স চাউমিন বানিয়ে নিয়ে এসো। কতদিন ধরে আমার স্ন্যাক্স খাওয়া হয়নি, আজকে আমি স্ন্যাক্সে মিক্স চাউমিন খাবো। আমার শরীরটা একটু খারাপ লাগছে, আমি তোমাকে কালকে চাউমিন বানিয়ে দিই। আমাদের বাড়ির পেছনে একটা চাউমিনের দোকান আছে, তুমি চাইলে কিন্তু ওখান থেকেও চাউমিন কিনে খেতে পারো। আমার খুব শরীর খারাপ করছে, এখন রান্নাঘরে যাওয়ার মতো ক্ষমতা নেই। আমি সকালবেলা কিছুটা নুন ছোলা বানিয়ে রেখেছিলাম, তুমি বরঞ্চ ওই নুন ছোলা খেয়ে নাও। ইস, ঢঙের কথা আর বলো না, আমার বরের টাকায় গোটা গোটা স্ন্যাক্স কিনছো, যা ইচ্ছা হচ্ছে তাই মুদির দোকান থেকে কিনে আনছো, আর এদিকে আমার জন্য সামান্য একটু চাউমিন বানিয়ে দিতে পারছো না। আমি পাড়ার দোকানে চাউমিন খেতে পারবো না। তোমার বরের থেকে আমার বর সংসারে বেশি টাকা দেয়, তারপরেও তোমার ঘন্টায় ঘন্টায় মুখ চলছে। ভাগ্যিস আমার বর সংসারটাকে টানি, না হলে এতদিনে তোমরা ভেসে যেতে। নেহা এত কথা শোনালে সোনালির কিছু করার থাকে না। সোনালি বাধ্য হয়ে রান্নাঘরে গিয়ে দেখে তাদের গ্যাস শেষ হয়ে গেছে। ফলে সোনালি বাইরে উনুন জ্বালিয়ে নেহার জন্য মিক্স চাউমিন তৈরি করতে শুরু করে। কিন্তু রান্না করতে করতে সোনালিকে প্রচুর মশা কামড়ায়। সেই সাথে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ায় ঠান্ডা এবং মশার কামড়ে সোনালি কাঁপতে শুরু করে, যা দেখে তার শাশুড়ি মা বলে, কি ব্যাপার বড় বৌমা, তুমি বাইরে জল কাদার মধ্যে কেন শুধু শুধু উনুনে রান্না করছো? বাড়ির মধ্যে চলে এসো। চারিদিকে বর্ষাকালের মশার কামড়ে ডেঙ্গু, ম্যালেরিয়া, জ্বর হচ্ছে। এই বৃষ্টি বাদলের দিনে চাউমিন বানানোর কি দরকার ছিল? পঞ্চুর দোকান থেকে চপ মুড়ি কিনে নিয়ে আসলেই তো হয়ে যেত। না না মা, আমি আমার জন্য চাউমিন বানাচ্ছি না। আসলে নেহা বলল ওর চাউমিন খেতে ইচ্ছে করছে, আর রান্নাঘরে গ্যাসটাও তো শেষ হয়ে গেছে, তাই আমি ভাবলাম উনুনে রান্না করি। আপনার কিছু খাবার দরকার হলে বলুন, আমি রান্না করে দেব। আমার কিছু দরকার নেই, আজকে রাতে জলমুড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো। কিন্তু তুমি প্রীতমকে অবশ্যই গ্যাস বুক করে দেওয়ার কথা বলো। আর শোনো, আজকে বাড়িতে কারোর জন্য কিছু রান্না করতে হবে না। বাড়িতে যা শুকনো খাবার আছে তাই সবাই খেয়ে থাকবে। এই বলে শাশুড়ি মা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে সোনালি বৃষ্টিতে ভিজে ভিজে চাউমিন রান্না করে নেহার কাছে নিয়ে যায়। নেহা খুব মজা করে সেই চাউমিন খেয়ে নেয়। বাহ, দিদি তো ভালোই মিক্স চাউমিন বানিয়েছি দেখছি। এবার থেকে আমি দিদিকে দিয়েই মিক্স চাউমিন রান্না করাবো। যাক, আমার অনেকগুলো স্ন্যাক্স আনা হয়ে গেছে, এখন আমি কিছুদিনের জন্য নিশ্চিন্ত। জানি না কেন বর্ষাকালে আমার প্রচন্ড খিদে পায়। অন্যদিকে সোনালি এবং তার পরিবারের বাকিরা জলমুড়ি খেয়ে শুয়ে পড়ে। কিন্তু রাত্রিবেলা প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত শুরু হওয়ায় সোনালির ভীষণই বেগুনি পেঁয়াজি মুড়ি খেতে ইচ্ছা করে। তাই সে রান্নাঘরে যায়, কিন্তু রান্নাঘরে বেগুনি, বেসন, পেঁয়াজ বা মুড়ি কিছুই থাকে না। আমার তো ভীষণ খিদে পেয়েছে, কিন্তু ঘরে তো কিছুই নেই, তার উপর গ্যাসও তো শেষ হয়ে গেছে। ও হ্যাঁ, মনে পড়েছে, আজকে তো নেহা শহর থেকে অনেক রকমের খাবার কিনে নিয়ে এসেছে। আমি না হয় কিছু একটা খাবার খেয়ে নিই, তা না হলে সারা রাত খিদের জ্বালায় মরতে হবে। এই মনে করে সোনালি নেহার বানানা চিপসের প্যাকেট খুলে চিপস খেতে শুরু করে। অন্যদিকে তখনই নেহার ঘুম ভেঙে যায়, আর তার হঠাৎ করে হট চকলেট খাওয়ার ইচ্ছা হয়। তাই নেহা রান্নাঘরে এসে দেখে সোনালি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস খাচ্ছে। তোমার সাহস কি করে হলো আমার চিপসে হাত দেওয়ার? জীবনে কখনো স্ন্যাক্স খাওনি, এখন আমার দামি দামি স্ন্যাক্স দেখে লোভ সামলাতে পারছো না? দেখো, আমার স্ন্যাক্সে কিন্তু একদম হাত দেবে না, রাখো বলছি।
না না, তুমি ভুল ভাবছো। আসলে আমার খুব খিদে পেয়েছিল, কিন্তু আমার সব খাবারই তো শেষ হয়ে গেছে, আর বাড়িতে এক্সট্রা কোনো গ্যাস সিলিন্ডারও নেই। তাই আমি ভাবলাম একটু চিপস খেয়ে নিই। তুমি এরকম ভাবে বলছো কেন নেহা? ইস, চোরের মায়ের বড় গলা। তুমি চুরি করে খেতে গিয়ে ধরা পড়ে গেছো, এখন আবার সিম্প্যাথি নিচ্ছ? শোনো, আমাকে কিন্তু প্রত্যেকদিন ছোটখাটো স্ন্যাক্স বানিয়ে দিতে হবে, তা না হলে তোমার এসব মুড়ি চিড়ে আমি সব পুকুরে ফেলে দেব। নেহার কথা শুনে সোনালীর কিছু করার থাকে না, কারণ নেহা যেহেতু জেদি, তাই সে সবকিছুই করতে পারে। পরের দিন সোনালী গ্যাস আসার অপেক্ষা করতে থাকে। আজকেই খবর পেলাম আমাদের গ্যাস গোডাউনের সামনে ভারী বৃষ্টির জন্য জল জমে গেছে, তাই কিছুদিন ধরে ওরা গ্যাস ডেলিভারি পরিষেবা দিতে পারবে না। তোমাকে হয়তো কদিন কষ্ট করে উনুনেই রান্না করতে হবে। তবে তুমি কিন্তু দিনের বেলাতে একেবারে রান্না বান্নার কাজ মিটিয়ে রেখো, তাহলে রাত্রেবেলা ঘরের বাইরে গিয়ে রান্না করে আর মশার কামড় খেতে হবে না, বুঝেছো? সোনালী প্রীতমের কথা মতো দিনের বেলাতেই রাতের খাবারও একেবারে রান্না করে রেখে দেয়। কিন্তু সন্ধ্যাবেলা নেহা সোনালীকে ফিশ ফিঙ্গার, পনির ফ্রাই এবং চিকেন পকোড়া বানিয়ে দিতে বলে। তাই বাধ্য হয়ে সোনালীকে আবার সন্ধ্যাবেলা বৃষ্টির মধ্যে উনুনে রান্নাবান্না করতে হয়। এভাবেই বেশ কয়েকদিন বৃষ্টিতে ভিজে ভিজে রান্নাবান্না করার ফলে সোনালীর কাঁপুনি দিয়ে জ্বর আসে, সেই সঙ্গে তার ভীষণই বমি হয়। সোনালীর এরকম অবস্থা দেখে প্রীতম তাকে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যায়। পেশেন্টের তো ম্যালেরিয়া হয়েছে, আর সেই সঙ্গে উনি ভীষণ দুর্বল হয়ে গেছেন, তাই পেশেন্টকে 1 সপ্তাহের জন্য আমাদের হসপিটালে রেখে যেতে হবে। এই বর্ষাকালে ডেঙ্গু ম্যালেরিয়া হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু তবুও আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতেই হবে। বাড়িতে কিন্তু কোথাও জমা জল রাখা যাবে না বলে দিলাম। ডাক্তারের কথা শুনে তার পরিবারের লোকেদের খুবই খারাপ লাগে। এমন সময় সেখানে নেহা এসে উপস্থিত হয়, আর সোনালীর এত বাজে অবস্থা দেখে নেহার খুবই খারাপ লাগে। তার জন্য প্রত্যেকদিন বৃষ্টিতে ভিজে ভিজে স্ন্যাক্স বানাতে গিয়ে সোনালীর এরকম দশা হয়েছে। তাই সোনালী সুস্থ হয়ে বাড়িতে ফিরে এলে নেহা তার দামি দামি শহরের সমস্ত স্ন্যাক্স গুলো সোনালীকে দিয়ে দেয়। এই নাও দিদি, আজ থেকে আমার সব স্ন্যাক্স গুলো তোমার। আমি তোমার সঙ্গে প্রত্যেকবার স্ন্যাক্স শেয়ার করে খাবো। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য তোমাকে এতদিন কষ্ট করে হসপিটালে থাকতে হলো। আমি আর কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব না। এই কথা শুনে সোনালী খুবই খুশি হয়। সেদিনের পর থেকে দুই যা একে অপরের বন্ধু হয়ে ওঠে। মিমি 5 বছরের ছোট্ট একটা মেয়ে ছিল। ভয়ানক গরমেও তার ঠাকুমা তাদের ঘরের পাখা বন্ধ করে রেখে দেয়। মিমি পাখা বন্ধ থাকার কারণ জানতে চাইলে তার ঠাকুমা বলে 10 মিনিট পাখাটা বন্ধ করে পাখাটাকে একটু রেস্ট দিলে তবে সেটা থেকে আরো বেশি পরিমাণে ঠান্ডা হাওয়া বেরোবে। দেখতে দেখতে 1 ঘন্টা হয়ে যায়। মিমি গরমে অসুস্থ হতে থাকে, কিন্তু তবুও তার ঠাকুমা বিমলা দেবী পাখাটা চালিয়ে দেয় না। ঠাম্মা, এবার ফ্যানটা চালাতে দাও না, খুব গরম লাগছে। তুমি তো বলেছিলে 10 মিনিট বন্ধ করে রাখতে, এখন তো 1 ঘন্টা হয়ে গেল। এবার একটু পাখাটা চালাতে দাও। তোর সাহস তো কম না, জন্মাতে না জন্মাতেই আমার ছেলেটাকে খেয়ে ফেললি, তাও তোর লজ্জা নেই? একটু পাখাটা অফ করে ইলেকট্রিক বিলটা বাঁচাচ্ছি, সেটা কি তুই বুঝতে পারছিস না? তুই কি আমাদের সবাইকে খেয়ে তারপরে শান্তি পাবি? বিমলা দেবীর কথা শুনে অদিতি সেখানে চলে আসে। অদিতি মিমির মা অর্থাৎ বিমলা দেবীর ছেলের বউ ছিল। বিমলা দেবীর ছেলে আজ থেকে 3 বছর আগে কারখানায় কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। তারপর থেকে অদিতি জামা কাপড় সেলাই করেই তাদের ঘরের সমস্ত খরচা বহন করে। আপনি কেন শুধু শুধু আমার মেয়েটাকে এতগুলো কথা শোনাচ্ছেন? আপনার মধ্যে কি মায়া মমতা বলে কিচ্ছু নেই? এইটুকু একটা বাচ্চা মেয়ে গরমে ঘেমে স্নান করে গেছে, আর আপনি নিজের জেদ বজায় রাখার জন্য পাখাটা বন্ধ করে রেখেছেন। তোমার ভালোর জন্যই তো করছি। তুমি তো দিনরাত বলো যে তোমার যা রোজগার হচ্ছে তাতে সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে, তাহলে যদি একটু ইলেকট্রিক বিল বাঁচিয়ে দেই তাহলে দোষের তো কিছু নেই গো বাবা। দোষের কিছু নেই মানে? আমার মেয়েটার যদি শরীর খারাপ হয়ে যায়, ওকে নিয়ে যদি এখন হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়, সেসব নিশ্চয়ই আপনার কাম্য নয়। তাহলে রাখো সারাদিন ফ্যান চালিয়ে, দরকার হলে ঘরে একটা এসি লাগিয়ে নাও, তোমার তো পয়সার কোনো অভাব নেই। প্রত্যেকদিন সকাল বিকেল এত এত জামা কাপড় সেলাই করছি শুধু তো মেয়েটার ভবিষ্যৎ পাল্টাবো বলেই, আর সেটার জন্য যদি আমার সমস্ত পুঁজি দিয়ে ঘরে এসি কিনে লাগাতে হয় আমি তাও কিনবো। আমি ভালোই বুঝতে পারছি আমার ছেলে কেন এরকম অকালে চলে গেল। এরকম মেয়ে যার বউ হবে সে তো বেশি দিন ভালো থাকতে পারবে না। এই বলে বিমলা দেবী সেখান থেকে চলে যায়। অদিতি তার ঘরের পাখা চালিয়ে তার মেয়েকে সুন্দরভাবে ঠান্ডা জল দিয়ে গা মুছিয়ে আবার নিজে সেলাই মেশিনে বসে পড়ে। ঘরে বসে সেলাই করলে
ছিটকা পড়ে সুতোর টুকরো নানান রকম জিনিসে গিয়ে পড়ে এবং ঘরটা পুরোপুরি নোংরা হয়। আর ঘর নোংরা হয়ে গেলেই তার শাশুড়ি মা তাকে অনেক অনেক কথা শোনাতো। এছাড়াও সেলাই মেশিনের শব্দে তার ছোট্ট মেয়ের ঘুমটা ভেঙে যাবে এসব ভেবে অদিতি 42 ডিগ্রি গরমেও বাড়ির উঠানে বসে সেলাই করত। মাঝে মাঝে গরমে তার প্রচন্ড শরীর খারাপ করত, কিন্তু সে কোনোভাবেই তার কাজ করা বন্ধ করত না। এভাবেই সময় কাটতে থাকে। গরম কমার বদলে দিনের পর দিন আরো বাড়তেই থাকে। একদিন, আমি আর গরমে থাকতে পারছি না। পাশের বাড়ির টুকটুকিরা কালকে এসি কিনে লাগিয়েছে। ওদের ঘরটা এখন অনেক ঠান্ডা হয়ে যাবে, তাই না মা? আমাদের ঘরে কবে এসি লাগাবে? আর একটু ধৈর্য ধর, আমি আর কয়েকটা টাকা জমাই। তুই তো বড় হচ্ছিস, তুই তো বুঝিস বল, এরকম ছোটখাটো সেলাই করে বেশি টাকা তো ইনকাম করা যায় না। আর কয়েকদিন একটু অপেক্ষা কর, তারপর ইনস্টলমেন্টে এসি না হলেও একটা কুলার তো কিনতেই পারবো। ততদিনে আমি যদি গরমে মরে যাই, আমি তো আর এই গরমে থাকতে পারছি না মা। এরকম কথা একদম বলবি না মিমি, আমি তো তোর জন্যই এত কিছু করছি। আমি তো বলছি টাকা জমিয়ে ফেলেছি। এই দেখ আমার কাছে কত টাকা আছে, আর কিছুটা টাকা জমিয়ে ফেললেই একটা কুলার কিনতে পারবো। তখন আমরা দুজনে আরাম করে ঠান্ডা কুলারের ঘরে ঘুমাবো, কেমন? এই বলে অদিতি তার হাতের টাকাগুলো তার মেয়েকে দেখাতে থাকে। এমন সময় বিমলা দেবী এসে অদিতির হাত থেকে সমস্ত টাকাগুলো ছিনিয়ে নেয়। দিনরাত ঘরে কান্নাকাটি করতে থাকবে যে তোমার রোজগারের টাকায় সংসার চলছে না, আরো কিছু করতে হবে। আরো কত নেকা কান্নাই তো কাঁদো তুমি। এদিকে তলে তলে এতগুলো টাকা জমিয়ে রেখেছো, নিশ্চয়ই এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছো, তাই না? না মা, পালিয়ে আর কোথায় যাব? আমার তো আর কোনো যাওয়ার মতো জায়গা নেই। আমি ঘরে কুলার কিনে আনবো বলেই টাকাগুলো জমিয়েছিলাম। এই গরমে তো আপনারও কষ্ট হচ্ছে, বলুন। একদম মিথ্যা কথা বলবে না। ওই 2-4টে ব্লাউজ সেলাই করে কেউ এত টাকা কামাতে পারে না। নিশ্চয়ই আমার ছেলের টাকা এগুলো, আর আমার ছেলের টাকা যখন, এগুলো আমার কাছেই থাকবে। ও ঠাম্মা, টাকাগুলো দিয়ে দাও না, ওটা দিয়ে মা কুলার কিনবে বলেছে। আমি আর গরমে থাকতে পারছি না ঠাম্মা। বিমলা দেবী মিমির কোনো কথাই শোনে না। সে টাকাটা নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবে আরো দিন কাটতে থাকে, আর সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে গরমও বাড়তে থাকে। প্রখর রৌদ্রের তাপে অদিতির টিনের ছাদের ঘরগুলো যেন অগ্নিকুণ্ডে পরিণত হয়। গরমের মধ্যে মিমির শরীর খারাপ লেগেই থাকে। অদিতি কখনো তাকে নুন চিনির জল খাওয়ায়, আবার কখনো পাশের বাড়ি থেকে ঠান্ডা জল এনে সেই ঠান্ডা জলে তাকে স্নান করায়। কিন্তু মিমি তবুও কিছুতেই পেরে ওঠে না। এমন অবস্থায় অদিতি তার দোকানে আসা গ্রাহকদের কাছে টাকা পয়সা ধার চাইতেও লজ্জাবোধ করে না। মিনা বৌদি, আমাকে 5000 টাকা ধার দিতে পারবে? তুমি তো আমার অনেক দিনের চেনা কাস্টমার, তাই তোমাকেই আমি সাহস করে বললাম। তোমাকে তো আমি ভালো মানুষ ভাবতাম, তুমি যে তলে তলে এমন চালাক তা তো জানতাম না। যেই দেখলে আজকে আমি আমার স্বামীকে নিয়ে তোমার দোকানে এসেছি, অমনি আমার কাছ থেকে টাকা ধার চেয়ে বসলে। তোমার কি মনে হয় আমার স্বামী টাকা কামায় তোমাদের ধার দিয়ে টাকা নষ্ট করার জন্য? আমি দাদাবাবুকে সত্যিই খেয়াল করিনি, আমি শুধু তোমাকেই জিজ্ঞাসা করলাম। তুমি তো আমার দোকানের অনেক পুরানো কাস্টমার। আমার 5000 টাকার খুব দরকার। 5000 টাকা হলেই আমি ইনস্টলমেন্টে একটা কুলার নিতে পারবো, না হলে এই গরমে আমার মেয়েটাকে আমি বোধহয় আর বাঁচাতে পারবো না। গরিবদের এত বড় বড় শখ করা ভালো নাই, বুঝলে? ভগবান যা দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করো। তোমার মেয়ের আবার এত বড় লোকই চালাকি শুনি যে ঘরে কুলার না লাগালেও ঠিক থাকতে পারবে না। আমাদের তো টিনের ছাদ, তাই ঘরগুলো খুব গরম হয়ে যায়। ও তো বাচ্চা মানুষ, ওর তো এত সহ্য ক্ষমতা নেই। আপনাদের বাড়িতেও তো বাচ্চা আছে, আপনারা তো ভালোই বুঝবেন। দেখেছো মিনা, এই মেয়ের সাহস দেখো। আমাদের ছেলে মেয়েদের সাথে ও নিজের মেয়ের তুলনা করছে। আমার বউ তোর দোকানে ব্লাউজ চুড়িদার সেলাই করতে না এলে তোর মেয়ে তো খেতেও পাবে না, তারপরেও তোর সাহস হয় আমার ছেলে মেয়েদের সাথে তুলনা করার? ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। আমি হাত জোড় করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা দয়া করে আর কথা বাড়াবেন না, আমাকে ক্ষমা করে দিন। এই বলে অদিতি আবার নিজের সেলাই মেশিনের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তার মেয়ের শরীর ঠিক করার জন্য সে কোনো উপায় না পেয়ে তার একমাত্র ইনকাম করার পথ সেলাই মেশিনটাও বিক্রি করে দেয়। সেই টাকা দিয়ে সে একটা কুলার কিনে বাড়িতে নিয়ে আসে। অদিতি সেলাই মেশিন বিক্রি করে কুলার এনেছে দেখে বিমলা দেবী প্রচন্ড রেগে যায়। সে রেগে গিয়ে কাউকে কিছু না বলে মিমিকে প্রচন্ড মারতে শুরু করে। আমি
জানতাম এই অপয়া মেয়ে আমাদের সবাইকে না খেয়ে শান্তি পাবে না। প্রথমে আমার ছেলেটাকে খেলো, এখন গরম গরম করে আমাদের আয়ের একমাত্র জিনিসটাও খেয়ে ফেললো। তোর শান্তি হয়েছে তো? তুই তো আমাদের সবকিছু ধ্বংস করে দিবি বলেই এই পৃথিবীতে এসেছিস। আমি কি করলাম ঠাম্মা? তুমি আমাকে কেন মারছো? তুমি আমার সাথে এমন কেন করো? আমি তো তোমাকে কত ভালোবাসি, তবুও তুমি আমাকে মারছো। আমার লাগছে। এই সমস্ত কিছু নিজের চোখে দেখতে পেয়ে অদিতি তার চোখে জল ধরে রাখতে পারে না। আপনি এবার থেকে নিজের রোজগার নিজে করে নেবেন। আমি অনেকদিন আপনার অত্যাচার সহ্য করেছি, আর নয় আপনি যখন তখন আপনার রাগ আমার মেয়ের উপর তোলেন। এইটুকু বাচ্চা মেয়েকে আপনি অনেক কষ্ট দিয়েছেন, আমি এমন আর হতে দেব না। কি করবে তুমি শুনি? তোমার মুরদ আছে কিছু করার? মুরদ থাকলে একটা ছেলের জন্ম দিতে পারতে, এমন একটা সর্বনাশী মেয়ের জন্ম দিতে না। এই মেয়ে তো বড় হয়ে বিয়ে করবে, তখনও আবার আমার বাড়ির এক গাদা জিনিসপত্র নিয়ে চলে যাবে। একটা ছেলে থাকলে কাজ করে ঠাকুমার খেয়াল রাখতে পারতো। সেরকম ভবিষ্যৎ তোমার নেই জেনেও তুমি কিভাবে সেলাই মেশিনটা বিক্রি করে দিতে পারলে? হ্যাঁ, আমি আপনার এই বাড়িতে আর থাকতে পারবো না। আমি আর আমার মেয়ে আজকে এখান থেকে চলে যাব। আপনি নিজের থাকার ব্যবস্থা নিজেই করে নেবেন। এই বলে অদিতি তার দরকারি কয়েকটা জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। হ্যাঁ হ্যাঁ যাও, পেটে টান পড়লে আবার ঠিক সুরসুর করে বাড়িতে চলে আসবে। তোমাদের স্বভাব জানতে আমার আর বাকি নেই। অদিতি বিমলা দেবীর কোনো কথাতেই পাত্তা দেয় না। সে মিমিকে নিয়ে পথের পর পথ হাঁটতেই থাকে। গরমে তার মাথা ঘুরে এলে কিছুক্ষণের জন্য বিশ্রাম করে, আবার তারা পথ চলতে শুরু করে। দেখতে দেখতে বেশ কয়েক ঘন্টা পার হয়ে আসে। প্রখর রৌদ্রের তাপে মিমির শরীর খারাপ করতে শুরু করে। সে কেমন যেন নেতিয়ে পড়ে। তার এমন অবস্থা দেখে অদিতি প্রচন্ড ভয় পেয়ে যায়। সে রাস্তার আশেপাশের সমস্ত বাড়িতে গিয়ে একটু সাহায্য প্রার্থনা করে, কিন্তু অচেনা একজনকে সাহায্য করতে কেউই রাজি হয় না। শেষ পর্যন্ত একজন সহৃদয় ব্যক্তি এবং তার স্ত্রী তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। তারা মিমিকে তাদের বাড়ির ভেতরে নিয়ে যায়। তার চোখে মুখে জল দিয়ে তাকে এসি ঘরে ঘুমাতে দেয়। এসিতে কিছুক্ষণ থাকার পরেই মিমির শরীর আগের থেকে কিছুটা ঠিক হয়ে আসে। তোমাদের এমন অবস্থা কিভাবে হলো? আমরা সময় মতো সাহায্য না করলে ওই বাচ্চাটার যে কি হতো উপরওয়ালাই জানে। অদিতি সমরেশ বাবু এবং রঞ্জনা দেবীকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা জানায়। অদিতির কথা শুনে তারাও তাদের চোখে জল ধরে রাখতে পারে না। আপনারা যে আমাকে আর আমার মেয়েকে সবার মতো ফিরিয়ে দেননি, তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। কিভাবে ফিরিয়ে দিতাম? উপরওয়ালা আমাদেরকে কোনোদিনও সন্তান দেয়নি, তাই আমাদের মনে সন্তানের প্রতি মায়াটা যেন একটু বেশিই আছে। আমাদের চোখের সামনে একজন মা সন্তান হারা হবে, এটা কি মেনে নেওয়া যেত বলতো? আমি জানি না কি বলে আপনাদের ধন্যবাদ জানাবো। তবে যদি আপনারা আমাকে আপনাদের বাড়িতে কোনো কাজ দেন, তাহলে মেয়েটাকে খাইয়ে পড়িয়ে একটু সুস্থ রাখতে পারবো। আমাদের বাড়িতে তো এখন কাজের লোকের সেরকম ডিমান্ড নেই, তবে আমার দোকানে চুড়িদার কুর্তি সেলাই করার লোকের অভাব আছে। তুমি যদি সেলাই জানতে তবে তোমার একটা পাকাপাকি কাজের ব্যবস্থা করে দিতাম। আপনার দোকানে? আপনার দোকান কোথায়? আমি কি সেখানে আমার মেয়েকে নিয়ে যেতে পারবো? আমি কাজ করলে ও আমার সাথে সাথে থাকবে। এমন হলে আপনি যেটা বলবেন আমি সেটাই করব। শহরের বড় বড় দুটো শপিং মলে আমাদের দোকান আছে, যেখানে শুধু ডিজাইনার কুর্তি আর চুড়িদারে বিক্রি হয়। গত কয়েক মাস ধরে আমাদের কারিগরগুলো ঠিকঠাক ভাবে কাজ সময় মতো দিতে পারছে না। অনেক কাস্টমার এসেও ফিরে যাচ্ছে। তুমি যদি পাকাপাকি ভাবে কাজ করতে যাও তাহলে কাল থেকেই কাজে লেগে পড়তে পারো। আমি তোমাকে অগ্রিম মাইনেও দিয়ে দেবো। আর হ্যাঁ, তুমি তোমার মেয়েকেও তোমার সাথে রাখতে পারো। আমাদের পুরো দোকান জুড়ে এসি আছে, ওর অসুবিধা হবে না। আমি তো সেলাইয়ের কাজই করতাম। আমার নিজেরও একটা ছোটখাটো চুড়িদার কুর্তি ব্লাউজ বানানোর দোকান ছিল। শুধু শুধু বাচ্চাটা ওখানে গিয়ে বসে থাকবে কেন? ও আমার সাথে থাকবে, তাহলে ওকে নিয়ে আমারও সারাদিন সময়টা কেটে যাবে। আর কাল থেকে তোমরা এই বাড়িতেই থাকবে। আমাদের গেস্ট রুমে এসি, পাখা, কুলার সমস্ত কিছুই আছে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। সমরেশ বাবু এবং রঞ্জনা দেবীর কথা শুনে অদিতি আবারও খুশিতে কেঁদে ফেলে। পরের দিন থেকে অদিতি রঞ্জনা দেবীর কাছে মিমিকে রেখে শান্তিতে সমরেশ বাবুর দোকানে সেলাইয়ের কাজ করতে যায়। সে সারাদিন এসিতে বসে সেলাই করত, আর মিমিও সারাদিন রঞ্জনা দেবীর কাছে এসিতেই থাকতো। অদিতি বাড়ি ফিরে এসে তাদের এসি ঘরে বিশ্রাম করত। এভাবেই কয়েক বছর কাটে। অদিতি সমরেশ বাবুর বাড়ির পাশে তার মেয়ের জন্য একটা ছোট্ট বাড়ি বানায়। মিমির এখন 8 বছর বয়স। সে স্কুলে পড়াশোনা করছে।
এভাবেই জীবনের সমস্ত প্রতিকূলতা পার করে মিমি এবং অদিতি সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।